রাত্রির আমোদে নিঃশ্বাস কতবার ঢুকেছে ঘরে, এসেছে কিনা, শুকে গেছে বিছানা, মাঝরাতে অথবা রাত্রি শেষে একবারও আসনি তুমি। রাত্রির আমোদে নিঃশ্বাস কতবার ঢুকেছে ঘরে, এসেছো কিনা, শুকে গেছো কি বিছানা, মাঝরাতে অথবা রাত্রি শেষে একবারও আসনি তুমি। ছন্দ মৃদঙ্গম কবিতার উপরে আমি এই দুটি লাইন দিয়ে শুরু করছি। আজকে মকর সংক্রান্তি, সবাই উপভোগ করেছেন মকর সংক্রান্তি আশা করছি, এবং এই মকর সংক্রান্তির শুভেচ্ছা আমার প্রত্যেকটি বন্ধুকে। আমি ডাক্তার সজল মণ্ডল, আমার প্রোফাইল সজল মণ্ডল। আমি আজকে লাইভে এসেছি কবিতা, বিশেষ ছন্দ, মৃদঙ্গম ছন্দ নিয়ে। আমি প্রথমেই বলে নিই মৃদঙ্গম কি। মৃদঙ্গম পুরাকালে কীর্তন অঙ্গের এক বিশেষ বাদ্যযন্ত্র, যার ডান দিক সরু, বাম দিক চওড়া। তাহলে মৃদঙ্গম অর্থ হচ্ছে মৃৎ যুক্ত অঙ্গম সংস্কৃতে। মৃদঙ্গম বর্তমানে শ্রীখোল, শ্রী মানে সুন্দর, খোল মানে আধার। তাহলে শ্রীখোল মাটি দিয়ে তৈরি। তাহলে কবিতার যখন আমি মৃদঙ্গম ছন্দ তৈরি করছি, আমাকে মাথায় রাখতে হয়েছে মাটির কাছাকাছি সব কিছু। এখন তাহলে মৃদঙ্গম ছন্দটা কেন করলাম, কেন হঠাৎ স্ট্রাকচারাল ভাবনাটা এলো? আমি মনে করেছিলাম কবিতা ছন্দবদ্ধ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্তের মধ্যে সীমায়িত থাকার থেকে একটু ছন্দ মুক্তি ঘটাতে এবং তার বিবর্তন ঘটাতে। এই বিবর্তন হলো আমার মৃদঙ্গম ছন্দ, যার মূল মন্ত্র উপমা, চিত্রকল্পনা এবং অতীন্দ্রিক ভাবনা। এই ভাবনাকে মিশ্রিত করে শব্দরূপ দিয়েছি এক বিশেষ কাঠামোয়। আমরা হাঁটি, হাঁটার ছন্দ আমার ব্যক্তিত্বের পরিচয়। আমার ছন্দ আমার লেখার বিশেষ পরিচয় বহন করে। তাহলে ছন্দটা কীরকম ছন্দ? নং অর্থক আমি আগেও বলেছি, ছন্দ মুক্তির ভাবনা। কেউ কেউ বলেন গদ্য কবিতা আসলে কবিতা ততখানি নয় যতখানি ছন্দবদ্ধ কবিতা। কেউ কেউ বলেন গদ্য কবিতা থাকবে না বেশি দিন, অস্তিত্ব হারাবে। কেউ কেউ বলেছেন ইসরাফিলের সিঙ্গার সুর বেজে উঠবে এই গদ্য কবিতায়, ধ্বংস হয়ে যাবে সাহিত্য জগৎ। জানি না ধ্বংস হবে না নতুন ভাবনায় ভাবিত হবে সবাই। প্রস্তর যুগ ভাবুন, প্রস্তর যুগের অস্ত্রশস্ত্র ভাবুন। আসলে অস্ত্র বিবর্তনের মধ্যে দিয়ে
আজকে রাসায়নিক অস্ত্রতে তৈরি হয়েছে। আমরা প্রস্তর যুগে পড়ে নিই। আমি বলছি না যে আমি অস্বীকার করব, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তকে অস্বীকার করব, সে কথা বলছি না। আমি তাদেরকে স্বীকার করে তাদের অস্তিত্বকে নিয়ে একটু ভাঙা গড়ার খেলায় যদি মাতি, ক্ষতি কি? আমি দেখেছি আমার ফেসবুক ওয়ালে অনেক কবির লেখা, কি অপূর্ব লেখা তাদের, কি সুন্দর তাদের লেখা, কত ঠাস বুনন। কেউ কেউ ছন্দবদ্ধ করেছেন, কেউ কেউ ছন্দ মুক্তি ঘটিয়েছেন, কিন্তু কবিতাগুলো অসামান্য কবিতা একটা প্রকাশ পেয়েছে তাদের লেখাতে। শব্দচয়ন, উপমা, অলঙ্কার, সব কিছু সুন্দর। তাদেরকেও বলবো একটু সাহসী হতে। আসুন না, নতুন করে কিছু ভাবি সবাই। এখন কবিতার ভাবতে গিয়ে প্রথমেই যেগুলো আসবে তা হলো আমার ছন্দ মৃদঙ্গম কবিতার যে ভাবনাটা একটা অসম দৈর্ঘ্যের 15টি পংক্তি দিয়ে, অর্থাৎ মৃদঙ্গের ডান দিক, মৃদঙ্গের বাম দিক। অনেকেই বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিত। মৃদঙ্গের ডান দিক বা শিখলের ডান দিক সরু তাল, আস্তে আস্তে চওড়া হতে হতে মাঝখানে গিয়ে থেমেছে। তারপর বাঁ দিক বোল মোটা, কিছুটা মোটা, আগিয়ে যেতে যেতে ঠিক মাঝখানে গিয়ে থেমেছে, অর্থাৎ মাঝখানটা সবচেয়ে চওড়া গোলাকার। শিখল হরিনাম সংকীর্তন বা কীর্তন অঙ্গের এক বাদ্যযন্ত্র বিশেষ, দক্ষিণ ভারতের বাদ্যযন্ত্র তখন ছিল পুরাকালে মৃদঙ্গ। তারপর আস্তে আস্তে ছড়িয়ে গেছে গোটা ভারতবর্ষে। বর্তমান নাম শ্রীখোল, সুন্দর আধার বা শ্রীখোল। প্রশ্ন হচ্ছে, আমি এই ভাবনায় কেন ভাবিত হলাম? কেন আমার মনে হলো যে একটা উদ্ভট মৃদঙ্গম ছন্দ তৈরি করতে? ভাবনাটা ছিল দীর্ঘদিনের, যে সাহিত্যে আমি কিছু নতুন কিছু ভাবব, কিন্তু কি ভাববো? ভাবতে ভাবতে একটা সময় সেই পুরানো দেখা শ্রীখোল হরিনাম সংকীর্তনের আসরে কেন যায় না মাথায় ঢুকে গেল যে আচ্ছা, এটা কি একটা ছন্দরূপ দেওয়া যায় না, দেখি চেষ্টা করে। তারপরে আমার চেষ্টা, এবং চেষ্টাটা একদিন আর দিনের নয়, আমি প্রায় 1 বছরের উপরে অনেক খাতার পাতা শেষ করেছি, অনেক কলমের কারি শেষ হয়েছে, আমি মিলিয়ে উঠতে পারিনি। চেষ্টা করলে সব সময় তো হয় না, সাথ দিতে হয় কাউকে না কাউকে, সে অতীন্দ্রিয়ই হোক বা ইন্দ্রিয় গ্রাহ্যই হোক বা বন্ধুই হোক বান্ধবী হোক যাই হোক, সাথ দিতে হয়। তো আমি জানি না কে সাথ দিল, অতীন্দ্রিয় সাথ হতে পারে। আমি আসলাম মৃদঙ্গম ছন্দে, প্রথমে 15 লাইন, শুধু 15 লাইন করলাম। তারপর পরবর্তীকালে বাড়তে 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 এখন অনেকগুলি কবিতা লিখে ফেলেছি, তার মধ্যে ফেসবুকেও কিছু আমি ছেড়েছি। এখন মৃদঙ্গম ছন্দটা কীরকম আমি আগেও বলেছি, অসম দৈর্ঘ্যের 15টি পংক্তিতে এক বিশেষ ছন্দরীতিতে ভাবকল্পনার কাব্যরূপ। তাহলে অসম দৈর্ঘ্যের 15টি পংক্তি কীরকম? আমি ডান দিকে যাই, মৃদঙ্গের ডান দিকে যাই সরু। আমি ওখানে 2টি শব্দ ব্যবহার করেছি। সমালোচকরা বলবেন এটা কোন বৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত না অক্ষরবৃত্ত? সমালোচকরা ভাবুন। তাদেরকে তাধারাতে আমি ছেড়ে দিলাম। তাহলে প্রথম শব্দ, প্রথম লাইন বা চরণ 2 অক্ষর বিশিষ্ট, 2টি শব্দ বিশিষ্ট। দ্বিতীয় চরণ 3টি শব্দ বিশিষ্ট। তৃতীয় চরণ 4টি শব্দ বিশিষ্ট।
চতুর্থ চরণ 5টি, পঞ্চম চরণ 6, ষষ্ঠ চরণ 7, সপ্তম চরণ 8, অষ্টম চরণ 9, অর্থাৎ 8টি লাইন বা 8টি চরণ ডান দিক থেকে মধ্যমা পর্যন্ত। আবার মধ্যমা থেকে শুরু বাম দিক, 9, 8, 7, 6, 5, 4, 3, অর্থাৎ 7টি লাইন বা 7টি চরণ, মোট 15টি চরণ। একটি কবিতার নির্দিষ্ট কাঠামো 15 লাইন, তার বেশি নয়। কবিতা বাড়তে পারে, কবিতা যদি মনে করে দীর্ঘ কবিতা হবে, হতেই পারে, সেক্ষেত্রে 15টি লাইন বা 15টি চরণ রেখে কবিতাটি দীর্ঘায়িত করতে হবে। এইবার শব্দ, আমি জানি না মান্যতা পাবো কিনা বা মান্যতা আমাকে সমালোচকরা দেবেন কিনা। আমি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্তকে ঠিক রেখে বা মূল জায়গায় রেখে আমি শব্দবৃত্তের নাম দিয়েছি শব্দবৃত্ত, কারণ আমি শব্দকে গুরুত্ব দিয়েছি। এইবার সমালোচকরা বা সাহিত্য বোদ্ধারা বলবেন স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত কোনটা হয়েছে তারা বলবেন। আমি শব্দকে মাত্রায়িত করেছি বা এটা একটা নতুন ধারার কবিতা আমি পরিবেশন করার চেষ্টা করেছি। এইবার আসি শব্দ। তাহলে আমি বললাম 15 লাইন, 8 + 7, 8 লাইন। প্রত্যেকটি লাইন যদি আমি হিসাব করি তাহলে দাঁড়াচ্ছে প্রথম লাইন 2 অক্ষর, দ্বিতীয় 3, তৃতীয় 4 অক্ষর, শব্দ, চতুর্থ 5 শব্দ, পঞ্চম 6 শব্দ, ষষ্ঠ 7 শব্দ, সপ্তম 8 শব্দ, অষ্টম 9 শব্দ, অর্থাৎ যোগ করলে দাঁড়ায় 44টি শব্দ ডান দিক মধ্যমা পর্যন্ত। এবার বাঁ দিক থেকে আসুন, মধ্যমা থেকে বাঁ দিকে যান। 9, 8, 7, 6, 5, 4, 3, অর্থাৎ মোট শব্দ 42। তাহলে মোট 86টি শব্দ, অর্থাৎ একটি কবিতার, অর্থাৎ একটি মৃদঙ্গ 44 + 42, 66টি শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং 15টা লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বেরোবে না, কমবে না, বাড়বে না। আমার মৃদঙ্গম ছন্দের এইটি বৈশিষ্ট্য বা বিশেষত্বও বলতে পারেন, কারণ এইখান থেকে বেরিয়ে যাওয়া যাবে না। যাই হোক, তারপরে কবিতা কিভাবে আসবে? আমরা অক্ষরবৃত্তের ছন্দ মুক্তি যদি ঘটাতে পারি, আমার ভাবনায় যে ছন্দবদ্ধ অক্ষরবৃত্তকে যদি ছন্দ মুক্তি ঘটাতে পারি বা বিবর্তন করতে পারি, বিভিন্ন চিত্রকল্পনা, বিভিন্ন উপমা এবং কিছু ভাবনাকে মিশ্রণ ঘটিয়ে, তাহলে কবিতাটা কেমন হয় এই ভাবনায় আমি ভেবেছি, তারপরে রূপ দিয়েছি। কেউ কেউ বলেন যে এগুলো তো গদ্য কবিতা, এই কবিতা কতখানি গ্রহণযোগ্য হবে? কেউ কেউ বলেছেন কবিতাতে কথা বেশি বলা হয়েছে, কবিতা কথা বেশি কথা কম, কবিতার প্রয়োজনে আমি কতখানি হাঁটবো, আমার মাইলস্টোন 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, আমাকে মাইলস্টোনে যদি পৌঁছাতে হয়, কথা কম বা বেশি আমি গুরুত্ব দিইনি। আমি বেসিক্যালি নং অর্থক ছন্দ বিশিষ্ট কবিতা
বা গদ্য কবিতা লেখার চেষ্টা করেছি, এবং আবার পরীক্ষা নিরীক্ষা করছি যদি এগুলো ছন্দরূপ দেওয়া যায় বা একটা ছান্দিক, অর্থাৎ মিলন, শেষ মিল, অন্তমিল লেখার আমি চেষ্টা করছি। জানি না কতখানি সফলতা পাব, তবু আমি চেষ্টা করছি। এখন এই নং অর্থক ছন্দবিশিষ্ট কবিতা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন ইসরাফিলের সিঙ্গার সুর বেজে উঠবে এই গদ্য কবিতায়, ধ্বংস হয়ে যাবে সাহিত্য জগৎ। জানি না ধ্বংস হবে কিনা, অথবা সৃষ্টির রস দিয়ে বা সৃষ্টি দিয়ে আবার নতুন করে কিছু সাহিত্যের রসদ তৈরি হবে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি কবিতা বা কাব্য একটা নির্দিষ্ট গতি, পয়ার, সনেট, অমিত্রাক্ষর, আরও সব যা আছে, চৌপদী, মহাপয়ার, বিভিন্ন ছন্দে পরীক্ষা করেছেন বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন কবি, সফল হয়েছে। সফলতা অনেকে দেরিতে পেয়েছে, তাতে কি? আমি সফলতা দেরিতে পাওয়া নিয়ে ভাবছি না, আমি ভাবছি একটা নতুন ছন্দ মানুষের কাছে আসুক, সাহিত্যিকদের কাছে আসুক, যারা কবিতাটা আসুক। সরি, একটা ফোন এসে গেছিল, মাফ করবেন। কবিতাগুলো আসুক মানুষের কাছে, মানুষ দেখুক, মানুষ ভাবুক, এক নতুন ধরনের কবিতা নিয়ে। এইবার বলি না, একটা কবিতা আমি শোনাই, তারপর আবার আলোচনায় আসা যাবে। কবিতাটার নাম বেলা যায়। মৃদঙ্গম ছন্দে। বেলা যায়, নিশীথের গান ভাসে, থেমে যাবে সুরের ঝংকার, বন্ধ হয়ে যাবে খোলা দরজা, তারপর নিরুত্তর হয়ে যাবে প্রশ্ন যত, থেমে যাবে কথা প্রিয়ার সাথে অহরহ। লক্ষ লক্ষ জীবন যখন চলে যাবে মরণের পারে, যুগান্তরের নিয়ম মেনে দেশ, জাতি, ধর্ম, সুখী অসুখী সংসার, ততক্ষণ কথা সংবৃত অসংবৃত উল্লাস অথবা বিড়ম্বনার ভিতরে থেকে হেঁটেছে জীবন। কখনো নির্জনে মায়াবী মাঠের পথে হেমন্তে দেখেছে স্বর্গীয় ফসল, অপরূপ প্রজাপতি তার বুকে, রোদ্দুরের ইশারায় বেরিয়েছে ঘর থেকে রাস্তায়, পলাতক সূর্যকে দেখেছে ঢুকেছে ঘরে, যেখানে জীবনের অন্য স্বাদ মেঝেতে পেতেছে বিছানা। এসবই জীবনের। বেলা চলে গেলে নিমের ডালে ডাকবে কাক, সবের গন্ধ মাখবে ম্লেচ্ছ বাতাস, সমস্ত আহ্লাদ জমা পড়বে শ্মশানের চিতায়, চোখের তারায় ভাসবে এক অতীন্দ্রিয় নির্জন ছায়া, হয়তোবা রাত্রিতে এক মুহূর্ত দাঁড়াবে চাঁদ নিষ্পলক, অপরূপ পৃথিবী ছায়া সরে যাবে মনে হয় সামনের অন্ধকারে, যে জীবন ছিল দোয়েলের, পাপিয়ার, টিয়ার, বুলবুলির গানের মতো, দুদণ্ডের হাসি
অথবা অশ্রুসে চিত্রে ছিল সমগ্র 12 মাস। ফসলের আকাঙ্ক্ষা ছিল মানুষ মানুষের প্রাকৃতিক সঙ্গতে, স্বপ্নে ছিল ঘন সবুজের বোধ। তারা সব রয়ে যাবে অবহেলায়, রয়ে যাবে আকাশের নীল, নিভে যাবে আলো। কবিতাটা দুটো 15 লাইন, অর্থাৎ মোট 30 লাইনের কবিতা। মূলত 15 লাইন একটা কবিতা। পরবর্তী প্রয়োজনবোধে কবিতাটা বাড়ানো হয়েছে আরও 15 লাইন। কিন্তু মূল জায়গা থেকে, অর্থাৎ 8-7 44-42, 8-7 লাইন 44-42 শব্দ, এর থেকে আমি সরে যাইনি। এখন ব্যাকরণ কবিতার স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত আমি যতটুকু জানি, বদ্ধস্বর, মুক্তস্বর, মাত্রা, এইসব নিয়ে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বাঁধা হয়েছে। প্রত্যেকটি কবিতায় যিনিই লেখুন, যাই লেখুন, কোনো না কোনো সময় এই ত্রয়ী, অর্থাৎ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, কোনো না কোনো সময় প্রত্যেকটি কবিতার মধ্যে তারা স্থান করে নিয়েছে। অর্থাৎ বিদ্যাসাগরের বর্ণপরিচয় আমরা অস্বীকার করতে পারি না কোনো দিন। ওইখান থেকেই সৃষ্টি হয়েছে শব্দ, ওইখান থেকেই সৃষ্টি হয়েছে বাক্য, ওখান থেকেই সৃষ্টি হয়েছে আমাদের যা কিছু লেখা, সাহিত্য, ভাগ করি যদি কবিতা, গল্প, উপন্যাস, কাব্য ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা সরে যাইনি বর্ণপরিচয় থেকে, আমি সরিনি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত থেকে, কোনো সময় সরার চেষ্টাও করিনি। কিন্তু আমার চেষ্টা ছিল মুক্ত ছন্দ তৈরি করতে, অর্থাৎ নং অর্থ ছন্দ তৈরি করার দিকে ঝোঁক ছিল প্রবল। কেউ কেউ বলবেন পদ্য কবিতা লিখতে না পারার জন্য আজকাল সব গদ্য কবিতা লিখছে, বলতে পারেন। আমি মনে করি না, না পারার জন্য গদ্য কবিতা, এটা আমি মনে করি না। যারা কবিতা লেখে তারা গদ্য কবিতাও লিখতে পারে, পদ্য কবিতাও লিখতে পারে। এখানে গদ্য পদ্য নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ভাব। কবিতা তো শ্রুতি সুখকর একটা অতীন্দ্রিক ভাব, তারই প্রকাশ। সেক্ষেত্রে ছন্দ মুক্তি ঘটালে কি ক্ষতি? ক্ষতি তো নেই কিছু। এখানে চিত্রকল্পনা রয়েছে, উপমা রয়েছে, ভাবনা রয়েছে, সবই তো আছে। তাহলে গদ্য কবিতাতে দোষ কোথায়? আমরা হাঁটি, হাঁটার একটা নির্দিষ্ট ছন্দ আছে, হাঁটছি বিভিন্নভাবে, গন্তব্যস্থল সে একই জায়গায়। তার হাঁটার গতিটা নিয়ে তো ভাববার বিষয় না, বিষয় হচ্ছে গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পেরেছি কিনা, আমরা শ্রোতার কাছে, আমরা পাঠকের কাছে পৌঁছাতে পেরেছি কিনা। মূল কথাটা সেখানেই। পাঠক যদি গ্রহণ করেন, ছন্দ মুক্তি ঘটল না ছন্দবদ্ধ হলো, অক্ষরবৃত্তে আসলো, স্বরবৃত্তে আসলো বা মাত্রাবৃত্তে আসলো, এগুলো তো তারা জানেন না, তারা বোঝেন না। বোঝেন বিচারকরা, সাহিত্য বোদ্ধা যারা, যারা সাহিত্যের পণ্ডিত, তারা ভাবুন। এখন কারো কারো কবিতা, আমি যাদের কবিতা বেশি পছন্দ করি, পড়ি, সুনীল গাঙ্গুলি, জীবনানন্দ দাশ, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, বর্তমানে শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, এদের কবিতা পড়তে গিয়ে আমার মনে হয়েছে
আমার মনে হয়েছে তারা ছন্দ মুক্তি ঘটিয়েছেন, কবিতার ব্যাকরণ থেকে তারা সরে গেছেন। সমালোচকদের ভাষায় ইসরাফিলের সিঙ্গার সুর বেজে উঠেছে তাদের কবিতায়। তাহলে কি তারা ধ্বংস হয়ে গেছেন? হননি তো। 8 বছর আগের একদিন, আগেকার একদিন ধ্বংস হয়ে যায়নি। ধ্বংস হয়ে যায়নি আশরাফুল হকের এই অরণ্যে। নজরুলের বিদ্রোহী কবিতা আজও প্রাসঙ্গিক। নির্জন স্বাক্ষর এখনো প্রাসঙ্গিক। তাহলে যারা বলছেন ইসরাফিলের সিঙ্গার সুর বেজে উঠবে, ধ্বংস হয়ে যাবে সাহিত্য জগৎ, ভাবনাটা অনেক বেশি ভাবা হয়ে যায় নাকি? তারাই বলবেন। কিন্তু আমি বলবো যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সাহিত্যের নতুন দিগন্ত খুলতে হবে, নতুন দিগন্ত খোলার জন্য, বিবর্তনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য, নতুন নতুন আঙ্গিকে সাহিত্যকে সাহিত্যের দরবারে পৌঁছানোর জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজ এই পর্যন্তই। আমি ডক্টর সজল কুমার মণ্ডল, প্রোফাইলে সজল মণ্ডল। মকর সংক্রান্তিতে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো যাচ্ছি। আবার একদিন আসব যা কথা বাকি আছে সেই কথা শোনানোর জন্য। ধন্যবাদ, নমস্কার।